যারা কোচ কাঞ্চন, যাকে আমরা কোচ কাঞ্চন হিসেবে চিনি, ওনার নাম মূলত ইলিয়াস কাঞ্চন। ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জিজ্ঞেস করবো না কেমন আছেন, আই হোপ সবাই অলরেডি ভালো আছেন। ঢোকার সময় রোকন ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে আপনারা সেশন শুরু হওয়ার কথা ছিল সকাল 10টায়, সব নাকি 9টায় এসে হাজির হয়ে আছেন। সো এটাই আসলে কওমির শক্তি আমার কাছে যেটা মনে হয়, কারণ অন্যান্য প্রোগ্রামে যেটা দেখা যায় যে প্রোগ্রামের টাইম যেটা দেওয়া থাকে তার চেয়ে আধা ঘন্টা 1 ঘন্টা বরং আরও লেট হয়। সো দিস ইজ দ্য স্পিড। আসলে আমাদেরকে বড় হতে গেলে এই স্পিডটা, এই গতিটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা এমন একটা পৃথিবীতে এখন বাস করছি যেই পৃথিবীতে বলা হচ্ছে এই যে এই শতাব্দীটা, একবিংশ শতাব্দীটা পৃথিবীর ইতিহাসে বাকি সবগুলো শতাব্দীর চেয়ে সম্পূর্ণ আলাদা। এর অন্যতম কারণ হচ্ছে এই শতাব্দীকে বলা হচ্ছে, আগের শতাব্দীগুলোতে এক একটা বছর যখন পার হতো 1 বছর করে ডেভেলপমেন্ট হতো, আর এই শতাব্দীকে বলা হচ্ছে যে প্রতি বছর যে ডেভেলপমেন্টটা হচ্ছে এটা 20 বছরের সমান। তার মানে পৃথিবীর গতি এখন 20 গুণ বেড়ে গেছে। তো সেই হিসেবে আমাদের গতি কি বেড়েছে? তার মানে আমাদের গতিটাও সেই লেভেলে কিন্তু নিয়ে আসতে হবে, এবং ওই গতিটা যখন আমরা নিয়ে আসতে পারবো আলটিমেটলি আমাদের কিন্তু তখনই সাকসেসটা আসবে। সো আমরা এখানে সবাইকে উদ্যোক্তা, বিজনেস করছি। কে কে বিজনেস, রানিং বিজনেস করছি অলরেডি? অনেকে আছে। এখনো কোনো রকমের বিজনেস করছি না, কে কে? ওকে, আপনারা সামনে করবেন এই প্ল্যান থেকে এখানে আছে, রাইট? সো বিজনেস কি জিনিস? এখনকার পৃথিবীতে বিজনেস হচ্ছে ব্যাটল গ্রাউন্ড। বিজনেস হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। একটা সময় দেখবেন যে পুরো পৃথিবীতে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে। এই যুদ্ধ করে তখনকার সময় দখল করা হতো মাটি। দেখবেন কিভাবে এক দেশ আরেক দেশকে দখল করতে পারে, এই চেষ্টাটা ছিল। কিন্তু এখন যুদ্ধ করে আসলে আর মাটি দখল করা হয় না। এখন বিজনেসের মাধ্যমে, মার্কেটিং করার মাধ্যমে দখল করা হয় মানুষের মগজ, মাইন্ড দখল করা হয়। এবং কতগুলো মাইন্ডের ভিতরে আপনি আপনার ব্র্যান্ডের পতাকা গাড়তে পারলেন, ওই ব্র্যান্ডটা তত বড়। আজকে খেয়াল করে দেখেন পৃথিবীর টপমোস্ট ব্র্যান্ডগুলো, আজকে অ্যাপেল পৃথিবীর কোটি কোটি শত কোটি মানুষের ব্রেইনের ভিতরে জায়গা দখল করে আছে। দ্যাট ইজ হোয়াই অ্যাপেল পৃথিবীর বিগেস্ট ব্র্যান্ড। আজকে আমেরিকা পৃথিবীর লিডিং কান্ট্রি কেন? বিকজ আমেরিকান সৈন্য এখন বাংলাদেশে পাঠানো দরকার নাই, বিকজ তারা তাদের ব্র্যান্ডগুলোকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। ওই ব্র্যান্ডগুলোই তাদের পক্ষে এক একটা সৈন্য হিসেবে কাজ করছে। কীরকম খেয়াল করে দেখেন, আমরা বাংলাদেশে দেখবেন যে বিভিন্ন এরিয়াতে গেলে KFCর শোরুম দেখতে পাবেন, কেনটাকি ফ্রাইড চিকেন। দিস ইজ আমেরিকান ব্র্যান্ড। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আপনি যখন KFCতে খেতে যাবেন, সেখানে আপনি যে চিকেন ফ্রাইটা খাবেন, এই চিকেনটা বা এই মুরগিটা আমাদের দেশে উৎপাদন হয়েছে। ওইখানে যে সার্ভ করছে, ওইখানে যে এনভায়রনমেন্ট, ওইখানে যে রান্না করছে, সবাই বাংলাদেশি, এন্ড এভরিথিং আমাদের দেশেরই। জাস্ট বিকজ অফ নেমটা KFC, দ্যাট ইজ হোয়াই আমরা যখন ওইখানে গিয়ে বার্গার খাচ্ছি অথবা প্রতি কামড়ে চিকেন ফ্রাই খাচ্ছি, সাথে সাথে টাকা কোথায় চলে যাচ্ছে? আমেরিকা চলে যাচ্ছে। এই KFC-কে কপি করে আমরা BFC বানাইছি, CFC বানাইছি, GFC, A to Z সব FC বানাইছি, বাট তাদের মতো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বানাইতে পারিনি। খেয়াল করে দেখেন পিজা হাট, ওইখানে গিয়ে আমরা পিজা খাচ্ছি, টাকা কোথায় চলে যাচ্ছে? এইভাবে আপনি আশেপাশে মাইক্রোসফট ইউজ করতেছি, আমরা জুম ইউজ করতেছি, আমরা যত ধরনের সফটওয়্যারগুলো ইউজ করতেছি ম্যাক্সিমামই আমেরিকান সফটওয়্যার, এবং আমরা যখন ইউজ করছি টাকা কোথায় চলে যাচ্ছে? তো তাদের কি আসার দরকার আছে? আমরা যখন কোকের 1 বোতল কোক নিয়ে চুমুক দিচ্ছি, সাথে সাথে টাকা কোথায় চলে যাচ্ছে? তো এই ব্যাপারগুলোতে আমাদের অ্যাওয়ারনেসটা খুবই জরুরি। আমরা এখনো পর্যন্ত আমাদের দেশে যে ধরনের মার্কেটিং করি, যে ধরনের বিজনেস পলিসি এন্ড স্ট্র্যাটেজি ফলো করি, এগুলো আজ থেকে 30, 40, 50 বছর আগে অবসলিট হয়ে গেছে। আপনি খেয়াল করবে দেখবেন যে বাংলাদেশে এখনো বিজনেস MBA যারা করে,
এমবিএ করার পর একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছে, আপনি 100টা ছেলেকে জিজ্ঞেস করবেন, একজন খুঁজে পাবেন না যে বিজনেস করতে চায়। কেন? রিজন কি? সে পড়াশোনা কিন্তু বিজনেস নিয়ে করেছে, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ বিজনেসের উপরে সে মাস্টার্স করেছে। তাকে জিজ্ঞেস করলে কি করবা জীবনে, সে চাকরি করবে। এবং চাকরি কার অধীনে করবে জানেন? যে লোকটা হয়তো 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। দ্যাট ইজ হয় আমাদের দেশে এইচএসবিসির মতো কোনো ব্যাংক হয় না, মাইক্রোসফটের মতো কোম্পানি হয় না, অ্যাপেলের মতো ব্র্যান্ড তৈরি করতে আমরা পারি না। কারণ আমাদের কারিকুলামে শেখানো হয় না কিভাবে উবার, এয়ারবিএনবির মতো নতুন নতুন ইনোভেশন আনতে হয়, কোম্পানি তৈরি করতে হয়। আমরা এখনো পর্যন্ত আমাদের স্টুডেন্টকে শিখাই, দেখবেন বিবিএমবিএর প্রশ্নতে এক মালিকানা কারবার বলতে কি বোঝো, বৈশিষ্ট্যগুলো লিখো। যেখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলছে আমরা আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে বা বিজনেস স্টুডেন্টদেরকে ফার্স্ট সেমিস্টার আমরা যা শিখাই, তারা যখন সেকেন্ড সেমিস্টারে উঠতে যায় সেটা ব্যাকডেটেড হয়ে যায়। প্রতিনিয়ত তাদেরকে আপগ্রেড করতে হয় তাদের কারিকুলাম। আর আমরা এখন পর্যন্ত সেই 50 বছর আগে, 100 বছর আগে ব্রিটিশ আমাদেরকে যে ধরনের কারিকুলাম দিয়েছে, আমরা সেগুলো এখন পর্যন্ত ফলো করছি। কারণ ব্রিটিশ যখন আমাদের এই দেশ শাসন করতে আসছে, তারা 2টা কাজ করেছে। তারা আমাদের থেকে যেমন সম্পদ চুরি করে নিয়ে গেছে, পাশাপাশি যেটা চিন্তা করেছে আমরা তো চুরি করে নিয়ে পালালাম, তারা যাতে ডেভেলপ না হতে পারে, কোনো একদিন যাতে আমাদেরকে লিড করতে না পারে, তাহলে যেটা করতে হবে তাদের এডুকেশন সিস্টেমটাকে দুর্বল করে দিতে হবে। তাহলে কোনোদিনও আমাদের উপর দিয়ে তারা চিন্তা করতে পারবে না। দ্যাট ইজ হয় আমাদের এডুকেশন কারিকুলামগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেই কারিকুলামে আপনি পড়াশোনা করে আপনি দিন দিন হতাশ হবেন। এবং আমাদের দেশে, আমার বিজনেস ব্লুপ্রিন্ট বইটা যারা পড়েছেন দেখবেন যে আমাদের দেশে বেকারের হার শিক্ষিতদের মধ্যে সবচেয়ে বেশি। যত কম পড়াশোনা সে বেকার না, কারণ আমরা পড়াশোনার মাধ্যমে আমাদের মধ্যে একটা ইগো তৈরি হয় এবং আমরা তখন কোনো কাজকে আর কাজ মনে করি না। যে লোকটা পড়াশোনা করে না, 5 পাস পড়েছে, ও রাস্তায় ঘুরে ঘুরে কফি বিক্রি করতে পারে, ও সুন্দর করে ঝালমুড়ি বিক্রি করে কেরিয়ার নির্ধারণ করতে পারে। আর আমরা চিন্তা করি আমি তো অনার্স মাস্টার্স করে ফেলছি, সো আমি একটা ভালো চাকরি ছাড়া আমি অফিসে বসবো, একটা এনভায়রনমেন্টে আমি সাইন করবো, এর বাইরে আর কিছু করবো না। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা আসলে গ্রো করতে পারি না, কারণ আমাদের সিস্টেমেটিক্যালি আমরা যত পড়াশোনা করি তত আসলে হতাশ হই। এখন বলবেন যে আমাদের তো টাকার অভাব, দেখবেন এমবিএ বিবিএ করা লোকজন 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে একটা চাকরি জোগাড় করে, কিন্তু সে বিজনেস করে না। টাকা কিন্তু ভূতে জোগায় আসলে। দেখবেন ভিক্ষুকের ছেলে আমেরিকা পাঠাবে, ইতালি পাঠাবে, 12 লাখ টাকা জোগাড় করে ফেলে। টাকা আসলেই ভূতে জোগায়। আপনি যখন ডেফিনেট করে জানবেন যে ওই জায়গায় আমার যেতে হবে, এই কাজটা করলে আমি যথেষ্ট ভ্যালু পাবো, তখন কিন্তু আপনার ইজিয়েস্ট ওয়েতে আপনি আসলে মানিটা অ্যারেঞ্জ করে ফেলতে পারবেন। সো এই যে পরিস্থিতি এবং এডুকেশন সিস্টেমের সব ঝামেলা এবং আমাদের দেশে যে আমরা উদ্যোক্তা হব, আশেপাশ থেকে আসলে কোনো ধরনের সাপোর্ট পাওয়া যায় না। যেখানে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসকে বলা হচ্ছে ব্যাটল গ্রাউন্ড, একটা যুদ্ধ। একটা সময় আপনার বিজনেসের জন্য বিজনেসের বই পুস্তক পড়ানো হতো, বাট এখনকার যুগে বিজনেস করার জন্য যুদ্ধের বই পুস্তক পড়ানো হয়। সামজুরসি 2500 বছর আগে লেখা যুদ্ধের উপর, যুদ্ধের বাস্তবতার উপরে লেখা বই আর্ট অফ ওয়ার, এখন বিজনেস স্ট্র্যাটেজি যারা মেক করে তাদেরকে পড়ানো হয়। ইটসেলফ বিজনেসের যে স্ট্র্যাটেজি শব্দটি ইউজ করি, এটা একটা মিলিটারি টার্ম। তার মানে হচ্ছে আমরা আমাদের মতো করে কমন সেন্স দিয়ে আমরা বাংলাদেশে ব্যবসা শুরু করি, কমন সেন্স দিয়ে, অ্যান্ড আমরা বিজনেসে লস করার পর আমাদের সেন্স ফেরত আসে করলাম কি। অ্যান্ড বিজনেস যে একটা লার্নেবল স্কিল হইতে পারে, এটা ইটসেলফ। আমি যখন প্রথম বিজনেস ব্লুপ্রিন্ট বই লিখি, প্রচুর পরিমাণে গালি খেয়েছি এবং প্রচুর পরিমাণে মানুষ আমাকে গালি দিত যে ধান্দাবাজ, বাটপার, যে বিজনেস আবার বই পড়ে হয় নাকি। আকিজ সাহেব তো বই পড়ে বিজনেস করেনি, বাট আকিজ গ্রুপ যারা চালায় তারা প্রতিনিয়ত পড়াশোনা করে, এবং তারা যদি যথেষ্ট পরিমাণে এক্সপার্ট না হয়, আকিজ গ্রুপের এক একজন ডিপার্টমেন্ট হেডের সাথে আপনি কথা বলেন, দেখবেন যারা কি পরিমাণ মেরিটোরিয়াস এবং কন্টিনিউ নিজেদেরকে কি পরিমাণ ডেভেলপ করে। সেই পড়াশোনাটা যদি না করে, আকিজ গ্রুপ আজকের এই অবস্থানটাকে ধরে রাখতে পারবে না। তার মানে বিজনেস ইজ দ্য মোস্ট কম্পিটিটিভ স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। তার এরকম একটা যুদ্ধক্ষেত্রে আমরা নামছি উইদাউট এনি প্রিপারেশন। আপনি চিন্তা করে দেখেন, যেখানে পারমাণবিক বোমার যুগ চলে আসছে, অ্যাটম বোমার যুগ চলে আসছে, সেইখানে আমরা তরবারি নিয়ে যুদ্ধ নামলে নিশ্চিত পরাজয় হবে, এটাই তো স্বাভাবিক। তো এইখানে আমাদের আসলে এই স্কিলটার অভাবে, আমি সবসময় মজা করে বলি যে আমাদের রুবিক্স কিউব চিনি তো সবাই, তাই না? কে কে মেলাতে পারি রুবিক্স কিউব? বেশ কয়েকজন আছেন।
এই ভাইয়া হ্যান্ড রেজ করেছেন। আপনার কতক্ষণ লাগে মেলাতে? 2 মিনিট লাগে। এবার যে রুবিক্স কিউব মেলাতে যান না তার কতক্ষণ লাগবে? সারাদিনে পারবেন? কয়েকদিনেও পারবেন, এমন আছে অনেকে 1 বছরও পারবেন না। সিম্পল জিনিস, এই জিনিসটা আমাদের শিখতে হয়েছে। পৃথিবীতে আপনি যা কিছু করছেন সব কিছু আপনার শিখতে হয়েছে। এই যে আমি কথা বলছি, এই কথা আমি বলতে পারতাম না। আপনি লিখতে পারেন, এই লেখা আপনি লিখতে পারতেন না। আপনি ড্রেস পরতে পারেন, এই ড্রেস আপনি পরতে পারতেন না। আপনি ব্রাশ করেন, এই ব্রাশ আপনি করতে পারতেন না। সব কিছু যদি শেখা লাগে, ছোট ছোট আমাদের লাইফের জিনিসগুলো যদি, ড্রেস কোড কীভাবে পরবো, কীভাবে ব্রাশ করব, এই জিনিসগুলো যদি, কীভাবে খাবো, কীভাবে রান্না করব, তাহলে বিজনেসের মতো এত সিরিয়াস একটা ম্যাটার, এইটা শিখতে যে হবে এটা আমাদের মাথায় কেন আসে না? আমরা না শিখে শুরু করা। এবার না শিখে আপনি রুবিক্স কিউব সারাদিন ঘোরানোর চেষ্টা করলেও আপনি মেলাতে পারবেন না। হোয়ারে যে এটার অ্যালগোরিদম এন্ড সিস্টেম জানে সে মাত্র 2 মিনিট 1 মিনিট, অনেকে 10 থেকে 12 সেকেন্ডে মিলিয়ে ফেলে। সেম অ্যাজ আপনি যখন বিজনেসের অ্যালগোরিদম, সিস্টেম, স্ট্র্যাটেজিগুলো জানবেন তখন দেখবেন যে পৃথিবীর এত সিম্পলেস্ট একটা জিনিস আমরা কত কঠিন করে করি, জীবন শেষ করে দিচ্ছি। আমি অসংখ্য উদ্যোক্তার সাথে কাজ করেছি, দেখেছি শুধু স্কিলের অভাবে অনেকে সুইসাইড করছে, অনেকে নির্ণয় জর্জরিত হয়ে এলাকায় যেতে পারে না, পলাতক, মানে প্রচণ্ড বাজে অবস্থার মধ্যে আমরা দিন যাপন করি। তারপরে একবার চিন্তা করি না যে আমি জিনিসটা একটু শিখে করার চেষ্টা করি। পৃথিবীতে একটা স্পোর্টস দেখাতে পারবেন যে স্পোর্টসটা না শিখেও স্পোর্টসম্যান খেলতে নামে? তাহলে আপনি মাঠে খেলতে নামতেছেন উইদাউট এনি প্রিপারেশন, উইদাউট এনি নলেজ, উইদাউট এনি স্কিলস, অ্যান্ড ইভেন এটা রুলস রেগুলেশনগুলো পর্যন্ত আমরা প্রপারলি জানি না। অথচ ওয়ার্ল্ড ওয়াইড যারা বিজনেস করছে আসলে প্রতিনিয়ত লার্নিংয়ের মধ্যেই ডেভেলপ করছে। সো বিজনেসকে আমরা যদি গ্রোথ করতে চাই তাহলে আমাদের 3টা জিনিসে মনোযোগ দিতে হবে। নাম্বার 1, সাইকোলজিক্যাল স্কিল। শুনে হয়তো ধাক্কা খাবেন যে বিজনেস করতে আমার সাইকোলজি পড়া লাগবে। ট্রুলি পড়া লাগবে। একটা সময় বিজনেসে বলা হতো, যেগুলো আমাদের দেশে এখনো অনেকে শেখায়, B2B, B2C, বিজনেস টু কাস্টমার, D2C, বাট পৃথিবীতে এগুলো অবসলিট হয়ে গেছে আরো, মানে গত শতাব্দীতে। এখন অল বিজনেস ইজ H2H, হিউম্যান টু হিউম্যান। আপনি যে বিজনেস করছেন, B2B মানে কি? আপনি ব্যবসা কি আরেকটা ব্যবসার সাথে কথা বলতে পারে? আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন কর্পোরেটে সেল করবেন, আরেকটা বিজনেসের সাথে কথা বলছেন, ওইখানে একজন পারচেজ হেড আছে, অথবা ওইখানে আপনার কাছ থেকে কিনবে একজন পার্সন, এটা ডিল করে। তো ওই হিউম্যানটাকে আপনার বুঝতে হবে, তার সাইকোলজিটাকে আপনার বুঝতে হবে, আর আপনি আপনার সাইকোলজি বুঝতে হবে। এই দুইটা যখন বুঝবেন, H2H, হিউম্যান টু হিউম্যান, এবং আগামীর পৃথিবীতে সেই বিজনেসগুলোই লিড করবে যেই বিজনেসগুলো মোর হিউম্যানিস্টিক ফিল দিতে পারবে। অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠান এখন আর একটা ক্লিবলিঙ্গ না, এটা একটা মানুষের মতো বিহেভ করতে হবে। কারণ মানুষের ওই সাইকোলজিকে গ্র্যাব করে যদি আপনি মার্কেটিং না করতে পারেন তাহলে মানুষ আপনার পণ্য কিনবে না, অনেক ভালো পণ্য হলেও। এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা যেটা, সেটা হচ্ছে আমরা এখন, আমি বিভিন্ন প্রোগ্রামে গেলে প্রথম দিকে আমি যদি প্রশ্ন করার সুযোগ দিই, সবাই প্রথম বলে স্যার একটা নতুন বিজনেসের আইডিয়া দেন, কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করলে ভালো হবে? তখন আমি বলি আসলে বিজনেসটা এখন আর প্রোডাক্টের মধ্যে নাই। বিজনেস অ্যাজ এ প্রোডাক্ট এটা ছিল ফার্স্ট জেনারেশনে, আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে। 1860 সাল থেকে 1920 পর্যন্ত বিজনেস ছিল প্রোডাক্ট ডিপেন্ডেন্ট। তার মানে অলমোস্ট 100 থেকে 150 বছর আগের যে পলিসি আমরা এখনো এগুলো ধরে চিন্তা করতেছি, অথচ এটা এখন 5th জেনারেশনে চলে আসছে। দ্যাট ইজ হোয়াই আপনারা একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, পৃথিবীর বিগ ব্র্যান্ডগুলো এখন নিজেদের পণ্য নিজেরা বানায়ই না। অ্যাপেল তাদের প্রোডাক্ট বানায় না, অ্যাপেলের প্রোডাক্ট ফক্সকন নামে একটা চাইনিজ কোম্পানি বানায়। নাইকি প্রোডাক্ট গাজীপুরে হয়, এডিডাসের প্রোডাক্ট নারায়ণগঞ্জে বানায়, কোকা কোলার প্রোডাক্ট প্রাণ বানায়, কোকের বোতলে দেখবেন যে আব্দুল মোনেম গ্রুপ অথবা প্রাণের নাম আছে।
তার মানে আলটিমেটলি চিন্তা করে দেখেন, আমরা যেটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি ওইটা আসলে বিজনেসের এই মুহূর্তে সর্বোচ্চ প্রায়োরিটি না। তাহলে কি কি বিক্রি হয়? এখন আর প্রোডাক্ট বিক্রি হয় না, এখন বিক্রি হয় আলটিমেট কমিউনিকেশনটা। দেখেন, আপনাদের যদি জিজ্ঞেস করি যে রিন কি বিক্রি করে, সার্ফ এক্সেল কি বিক্রি করে, আপনারা সবাই বলবেন যে ডিটারজেন্ট বিক্রি করে। নো। ডমিনোস কি বিক্রি করে? পিজা? নো। তার মানে আলটিমেটলি এই যে এখানে আমি ওঠার আগে দেখছিলাম যে অনেকে সরিষার তেল বিক্রি করছেন, আসলে সরিষার তেল বিক্রি হয় না, তো প্রোডাক্ট এখন আর বিক্রি হয় না, বিক্রি হয় কমিউনিকেশন। ডোমিনোস পিজা বিক্রি করে না, তারা বিক্রি করে ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য পিজা। পিজা সবাই বানাইতে পারে, প্রোডাক্ট পৃথিবীর যে কেউ বানাইতে পারবে। আমি চায়নাতে ক্যান্টন ফেয়ারে গেলাম, তারপর ওদের একটা মোবাইলের মার্কেটে গিয়েছি, ওইখানে হচ্ছে তারা রেডিমেড মোবাইল বানায় দেয়। আপনি হাতে করে নিয়ে গিয়ে যাবেন, আপনি দিবেন, 1 ঘন্টা বসতে বলবে, একদম আইফোন নিয়ে যাবেন যে আমার লেটেস্ট এই আইফোনটা বানায় দাও, 1 থেকে 1.5 ঘন্টা সময় নেবে। প্রবলেম হচ্ছে আপনি তো বানাইতে পারবেন, বাট ওইটার মধ্যে যদি ওই খাওয়া আপেলের লোগোটা না থাকে, এইটার দাম 25,000 টাকাও দিবে না, কিন্তু ওই আপেলের লোগোটা থাকলে এটা 2.5 লাখ টাকা। তাহলে কি আছে এই লোগোর মধ্যে? প্রোডাক্টটা একই দিলেন, ওই লোগোটাই হচ্ছে কমিউনিকেশন, ওইটাই ব্রেনে জায়গা দখল করেছে। দ্যাট ইজ ওই লোগোটার জন্য পৃথিবীর সমস্ত মানুষগুলো, এখনকার পৃথিবীর এই ডিজিটাল যুগের মানুষগুলা, এই যে 9 সেপ্টেম্বর নতুন আইফোন 16 লঞ্চ হবে, সারা পৃথিবীর সকল স্টোরে রাত থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে থাকবে, ওয়ারেস তার পকেটে 15 Pro Max আছে। আর নতুন ফোনের তেমন কোনো ডেভেলপমেন্ট নাই, আগেরটা হয়তো 48 মেগাপিক্সেল ছিল, এটা হয়তো 80 মেগাপিক্সেল করবে, অথবা একটু কোনাটা কাটিং করে দিবে, দ্যাটস ইট, কিচ্ছু চেঞ্জ নাই। কিন্তু মানুষ পাগলের মতো কিনতেছে বিকজ অফ দ্য কমিউনিকেশন। সো আমাদেরকে এই এক্সপার্ট কমিউনিকেশন, বেস্ট প্রোডাক্ট যেমন বানাইতে হবে, আপনাকে বেস্ট মার্কেটিং জানতে হবে। আদারওয়াইজ পৃথিবীর সেরা প্রোডাক্ট বানায় রাখবেন, আপনার প্রোডাক্ট কেউ চিনে না, কিনবে না। আবার এমনও আছে পৃথিবীর সবচেয়ে বাজে প্রোডাক্ট, বাট বেস্ট মার্কেটিং এর কারণে ওই প্রোডাক্ট ইচ্ছা মতো চলতেছে। বাংলাদেশে এমন অনেক ব্র্যান্ড আছে জানেন তাদের প্রোডাক্ট ভালো না, বাট বিকজ অফ দ্য মার্কেটিং তারা সেল করছে। হ্যাঁ, তার মানে এই না আমি বলছি আপনি বাজে প্রোডাক্ট দিবেন, তার মানে হচ্ছে এই আপনি বেস্ট প্রোডাক্ট দিবেন অ্যান্ড বেস্ট মার্কেটিং করবেন, অ্যান্ড দেন ইউ বিকাম আনপ্যারালাল, কেউ আপনার সাথে পেরে উঠবে না। সো আমি যে পয়েন্টটা আসলে মেক করতে চাচ্ছি, তাহলে মার্কেটিং জিনিসটা কি? মার্কেটিং হচ্ছে একজন মানুষকে আপনার পণ্য কেনার জন্য মরিয়া করে তোলা, যেটা অ্যাপেল করেছে। আজকে খেয়াল করে দেখেন, কেন আমি H2H বললাম, দেখেন তো মানুষ এখন প্রোডাক্ট কেনার ডিসিশন আসলে প্রোডাক্টের উপরে বেস করে নেয় না, তার ইমোশনের উপর বেস করে নেয়। এটার একদম রিসেন্ট একটা এক্সাম্পল যদি খেয়াল করে দেখেন, যে বাংলাদেশে এখন মজুর যে মার্কেটিংটা করেছে, কি করেছে বলেন তো? 1 টাকা জাস্ট ফিলিস্তিনের পতাকা লাগিয়ে দিল আর বললো যে আমাদের প্রতি বছর মজুর বিক্রি হবে, এখান থেকে 1 টাকা ফিলিস্তিনের জন্য হেল্প চলে যাবে। সাথে সাথে কোকের মার্কেট শেষ। কোকের টেস্ট কি চেঞ্জ হয়েছে? কোনো সেম আছে। তাহলে প্রবলেমটা কি? মোজো আমাদের ইমোশনটাকে গ্র্যাব করতে হয়, H2H। এখন মোজোকে মনে হয়েছে ও আমার মনের ভাষা বোঝে, আর কোক আমার মনের ভাষা বোঝে নাই, বিদায়। প্রোডাক্ট ইটসেলফ তখন মোজোর টেস্ট কোকের আগের টেস্ট সেমই আছে, বাট আমরা সবাই কোক রিজেক্ট করেছি বিকজ আমার হিউম্যান হার্টে এটা আঘাত করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট আমাদের রাসূলকে নিয়ে বক্তব্য দেওয়ার পরে সারা পৃথিবীর মুসলিমরা ফ্রান্সের প্রোডাক্ট বয়কট করলো, তখনও ফ্রান্সের এলবিউ বেস্ট প্রোডাক্টই বানাচ্ছে। বোঝা গেছে? তো তার মানে মার্কেটিং করে আপনি কি করবেন? মানুষের হার্টে জায়গা দখল করবেন। এই H2H কমিউনিকেশন আসার কারণেই দেখবেন ব্র্যান্ডগুলো এখন কি করে, ঈদের শুভেচ্ছা জানায় আমাদের। ব্র্যান্ডগুলো শীতার্তদের শীত বস্ত্র বিতরণ করে, ব্র্যান্ডগুলো বিভিন্নভাবে মানুষের মতো আচরণ করে। এই আচরণগুলো যখন আমার সাথে ম্যাচ করে তখন আমি ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু কিনি। সো আমাদেরকে এই যে মার্কেটিংয়ে মরিয়া করে তোলাটা কিভাবে করে? এই ইমোশনাল জায়গাটাকে কমিউনিকেশন করে। তার
তার মানে এখন আমরা কি করব, ওই প্রোডাক্ট যখন ছিল ফার্স্ট জেনারেশন মার্কেটিংয়ে, তখন কি করা হতো, প্রোডাক্টের গুণাগুণ বেশি বলা হতো, আমার প্রোডাক্ট বেস্ট, আমার প্রোডাক্ট খাঁটি, আমারটা 1 নম্বর। এখন আর এগুলো কেউ বিশ্বাস করে না, কারণ সবচেয়ে বাজে যার প্রোডাক্ট এই কথা সে সবচেয়ে বেশি বলে আমারটা খাঁটি। তাহলে আপনিও যখন খাঁটি বলতেছেন মানুষ কনফিউজড। এজন্য কমিউনিকেশনগুলো ইমোশন সেন্ট্রিক যখন করতে পারছে যে ব্র্যান্ডগুলো, এই ব্র্যান্ডগুলো আলটিমেটলি ব্র্যান্ড হিসেবে স্টাবলিশ হচ্ছে। আদারওয়াইজ কি হচ্ছে, আমরা ফেসবুকে বুস্টিং করে খাঁটি টাটি বলে কিছুদিন বিক্রি করছি, এরপরে আমার আর বিক্রি হয় না। এখন ডলার যা বার্ন করে আমার সেল আসে না, এরপরে বিভিন্ন গ্রুপে পোস্ট দেয়, কি হয়েছে সবাই বলে যে ফেসবুকের অ্যালগোরিদম চেঞ্জ হইতেছে। কত বছর ব্যাপী অ্যালগোরিদম চেঞ্জ হয়? তো আলটিমেটলি ঘাপলা হচ্ছে আমরা প্রপার যে স্ট্র্যাটেজি জানা দরকার, যে সিস্টেমটা বোঝা দরকার, সেটা আমরা বুঝতে পারছি না। তো তার মানে আমাদের সাইকোলজিক্যাল স্কিল লাগবে। এই স্কিলটা কি, কাস্টমারের সাইকোলজিটাকে আপনার বুঝতে হবে, অ্যান্ড আমার নিজের সাইকোলজি, আমার যে নিজের প্রতি নিজের কন্ট্রোল, এইটা ডেভেলপ করাটা খুবই জরুরি। কেন? কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমাদের মধ্যে ছোটবেলা থেকে অনেকগুলো রং পারসেপশন দেওয়া হয়। আপনাদেরকে একদম সিম্পলেস্ট একটা কোয়েরি করি, পানির বোতল আছে কোন এখানে? না, খাবো না। এই যে এই বোতলের মধ্যে পানি আছে, পানি কি ভালো জিনিস না খারাপ জিনিস? কেন না, কিভাবে? কই, আমি তো দেখি মারে। প্রতি বছর পানিবাহিত রোগের লক্ষ লক্ষ মানুষ মারা যায় পৃথিবীতে। এটা ভালো জিনিস বলছেন বিকজ এইটার আরেকটা সাইড, এই যে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, এই পারসেপশনটা আমাদের ব্রেনে দেওয়া হয় না। আমাদেরকে বলা হয়েছে পানির অপর নাম জীবন, বোঝেন? এবার আসেন আরেকটা জিনিস দেখেন। এই রোপন ভাই, টাকা পয়সা আছে পকেটে? আচ্ছা, আমার পকেটে আছে না। এটা ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো খারাপ কি শিখছি ছোটবেলা থেকে? তা কাম হবেন কেমনি? আশ্চর্যজনক হলেও সত্যি, পানির অপর নাম জীবন, বোঝার চেষ্টা করেন। আর এই জীবন কিনতে টাকা লাগে, তাহলে এটার নাম কি? আর আমাদের মাথায় এমন ভাবে ঢুকানো হয়েছে যে টাকা পয়সা খারাপ জিনিস। আপনাদের আমি চ্যালেঞ্জ দিলাম, এই যে যাওয়ার সময় বাইরে রিক্সাওয়ালাদের পেলে জিজ্ঞেস করবেন যে মামা, এই যে এত বড় একটা বিল্ডিং কেমনে করছে বলো তো? দুর্নীতি করে করছে। টাকা হলে মানুষ খারাপ হয়ে যায়, শুনছি না? পারসেপশন সেট হয়ে গেছে মাথায়, যার কারণে সকল গরিব মানুষ দেখবেন বড় লোকদের দেখতে পারে না। এবার আপনাদেরকে আমি মিলিয়ে দিই, পৃথিবীতে আমাদের এই কাজগুলো আমরা আমাদের বই পুস্তক থেকে যেমন পেয়েছি, এবং আমাদের বেশিরভাগ কবি সাহিত্যিক গ্রামগঞ্জে দরিদ্র পরিবার থেকে বড় হওয়ায় তারা দারিদ্র ব্যাপারটাকে গ্লোরিফাই করেছে। দারিদ্র মরে, দারিদ্র আপনাকে কিভাবে মহান করলো আমাকে বলেন? মহান করতে হলে আপনি মহান কিনা এটা বোঝার জন্য আপনার পকেটে টাকা দিতে হবে। আপনার পকেটে টাকা দেওয়া হলো, এই টাকা যদি আপনি ভালো কাজে লাগান তখন বোঝা যাবে মহান, তাই না? পকেটে কোনো টাকা নাই, কিভাবে আপনি মহান? এবং এই পারসেপশনগুলো আমাদের মাথায় ঢুকানো হয়েছে, যার কারণে আমরা টাকা পয়সা প্রচন্ড খারাপ হিসেবে দেখি, হোয়ারেজ আবার বিপরীতভাবে আবার টাকার মালিকও হতে চাই। টাকা যদি খারাপ জিনিস হয়, আপনি খেয়াল করে দেখেন, এখানে তো সবাই আমরা মুসলিম ধর্মেরই, তো আমাদের ধর্মের যে গুরুত্বপূর্ণ অনেকগুলো ইবাদত যেগুলো টাকার সাথে জড়িত, খারাপ হলে আল্লাহ তাআলা টাকা রিলেটেড তো কোনো ইবাদত দেওয়ার কথা ছিল না।
কোরবানি করবেন, ধনী মানুষ ছাড়া কোরবানি ফরজ, জাকাত, হজ, তাহলে কেমনি এটা খারাপ জিনিস হয়? আমি তো এর চেয়ে ভালো জিনিস দুনিয়ার দেখি না, কারণ দুনিয়ার সব ভালো কাজ করতে গেলে এই জিনিসটা লাগবে। এবং আমি যেটা বলার চেষ্টা করছি, টাকাটা আসলে খারাপ জিনিস না। আপনি যদি মানুষটা খারাপ হন, টাকা থাকলেও আপনি খারাপ, টাকা না থাকলেও খারাপ। প্রমাণ কি? রিক্সাওয়ালার অনেক ভালো না, গরিব তো মহান, তাই না? আপনি যে কোনো একটা বাংলাদেশের অচেনা এরিয়াতে যান, 20 টাকা রিক্সা, ধরেন আপনার বন্ধুর বাসায় দেখা করতে যাবেন, বাস স্টপ থেকে রিক্সা নেবেন, নামবেন, মামা ভাড়া কত, 50 টাকা দিয়ে যাবেন বন্ধুর সাথে দেখা করতে। হ্যাঁ দোস্ত আসলাম, এই রিক্সা ভাড়া কত দিয়েছিস? 50 টাকা। এই 20 টাকার ভাড়া 50 দিলি কেন? বোকা নাকি? করে না তো? এখন ওইটা 20 টাকার জায়গায় 50 টাকা বিধায় আপনার কাছে মনে হলো এটা কোনো দুর্নীতি না। আমরা আমাদের যে যার লেভেলে সর্বোচ্চ দুর্নীতি করি। আমরা দেখবেন যে ফুটওভার ব্রিজ থাকতে আমরা নিচ দিয়ে পুলিশ পেটানো দেয়, তারপরে দৌড়ে নিচ দিয়ে রাস্তা পার হই। দুর্নীতি না? আপনার জন্য একটা নিয়ম করা হয়েছে, আমরা লাইনে দাঁড়িয়ে কোনো সেবা নিতে চাই না, সুযোগ পেলে কেমনে লাইনটা কাটিয়ে আমি একটু আগে নিয়ে নিব। আমাদের সর্বোচ্চটুকু কিন্তু আমরা করতেছি। এবার আমার যখন ওই রিক্সাওয়ালাকে আপনি 200 কোটি টাকা দুর্নীতি করার সুযোগ দেন, করবে? ডিপেন্ড। এজন্য আমার কাছে আপনাদের এই প্রোগ্রামে আসার আমার উদ্দেশ্যটা কোথায় সেটা বলি। আমি নর্মালি আউটডোর প্রোগ্রাম বা অন্য কারো অ্যারেঞ্জমেন্টের প্রোগ্রাম, আমাদের একাডেমির প্রোগ্রামের বাইরে আসলে নর্মালি আমি যাই না, এবং সেটা যত টাকাই হোক। আমার আওয়ারলি ভ্যালু হচ্ছে মানে 1 লক্ষ টাকা। সো আমার আওয়ারলি ভ্যালু ম্যাচ করে না, এরকম জায়গাগুলোতে আমি নর্মালি কম যাই। তো সেই হিসেবে কোনো প্রোগ্রামে আমাকে নিতে গেলে ধরেন যদি 2 ঘন্টা লেকচারও দিই, যাওয়া আসা সব মিলে কাউন্টিং, কিন্তু নট অনলি ওই স্পিচ। তো তো যেতে আসতে আরও 1-1.5 ঘন্টা, তো 3-4 লাখ 5 লাখ টাকার অফারও আমার কাছে আসে, বাট আমি যাই না। আপনাদের এখানে আসার রিজনটা কি? আমার এইখানে আসার রিজনটা, আমার কাছে মনে হয়েছে এই যে কওমি উদ্যোক্তা গ্রুপটার সাথে আমরা যারা আছি, এই মানুষগুলো সব ভালো মানুষ। আর ভালো মানুষদের কাছে যত বেশি টাকা যাবে, সমাজের আরো ভালো কাজের পরিমাণ বেড়ে যাবে। দ্যাট ইজ ওয়াই কিন্তু এখানে আসা। তো এই জন্য আপনাদেরকে সমাজের ভালোর জন্য, দেশের ভালো করার জন্য আপনাদেরকে ধনী হয়ে উঠতে হবে। গরিব হয়ে বসে থাকলে খারাপ মানুষগুলো আমাদেরকে শোষণ করবে। আর আমরা ধনী হয়ে উঠলে, ভালো মানুষগুলো ধনী হয়ে উঠলে আমরা শাসন করতে পারবো। বুঝা যাচ্ছে? কে কে হতে চাই ধনী? এই খারাপ জিনিস কিন্তু টাকা, এটা বুঝতেছেন? এই রং পারসেপশনের কারণে আমরা বাচ্চাদেরকে টাকা ধরতে দিই না, বাচ্চাদেরকে মানি ম্যানেজমেন্টকে শিখাই না, যার কারণে আমরা টাকা আর্ন করেও প্রপার ম্যানেজমেন্ট করতে পারি না। টাকা কি ভালো জিনিস না খারাপ জিনিস? বুঝে বলতেছেন? বাট ছোটবেলা থেকে দিস ইজ দ্য মিসকনসেপশন। একটা পারসেপশনের কারণেও না ব্যবসা করা যাবে না। দেখবেন ফ্যামিলি ব্যবসা না, ছোটবেলা থেকে মায়েরা কি বলে, আমাদের দেশের মায়েরা বাচ্চাদেরকে বড় করে যে বাবা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে লাভ নেই। ভাই আমি ছেঁড়া কাঁথায় শুই বিধায়ী আমারই তো লাখ টাকার স্বপ্ন দেখতে হবে। যার লাখ টাকা আছে সেই স্বপ্ন দেখবে? কেমন কথা? বাট আমরা এগুলো শুনি যে কোন রকম ডাল ভাত খাইতে পারলেই হবে বাবা। হ্যাঁ, আমরা বড় চিন্তা কেমনে করব? ডাল ভাত খেয়ে আপনার হয়তো পেট ভরবে। এখনকার পৃথিবীতে ডাল ভাত খাওয়ার জন্য আসলে বেশি টাকা, খাওয়ার জন্য পৃথিবীতে এত টাকা লাগে না। খেয়াল করে দেখেন আপনি দিনে কয় টাকা খান? খাবারের অভাব না, আমাদের লাইফস্টাইলে টাকা খরচ হয়। দেখেন 1920-তে একটা ফ্যামিলি চালাতে খরচ হতো 1 টাকা স্ট্যান্ডার্ড ভাবে, অর্থাৎ বেসিক নিড ফুলফিল করতো, বাচ্চা কাচ্চা স্কুলে পড়তো। একটা ফ্যামিলি কত টাকা লাগতো? 1 টাকা ইনকাম থাকলে ফ্যামিলিটা খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারতো। 1940-তে এসে দেখা গেল সেম ফ্যামিলি বেসিক নিড ফুলফিল করতে তার ইনকামের সাথে আরেকটা শূন্য যোগ হচ্ছে, 10 টাকা খরচ হয় এখন। And 1960-তে এসে দেখা গেল সেই ফ্যামিলির এখন ওই বেসিক নিড ফুলফিল করতেই লাগে 100 টাকা। And 1980-তে এসে দেখা গেল ওই ফ্যামিলির দরকার হয় 1000 টাকা। 2000 সালে এসে দেখা গেল একটা ফ্যামিলি তার বেসিক নিড ফুলফিল করতে হলে তার
10,000 টাকা ইনকাম দরকার হয়। এখন 2020 পার করেছি আমরা। আপনি যদি ঢাকা শহরে একটা ভালো বাসায় থাকতে চান, আপনার বাচ্চা কাচ্চা একটা ভালো স্কুলে পড়াতে চান, আপনি আপনার অন্তত মাসে 3-4 দিন প্রোটিন খেতে চান বা মাছ মাংস খেতে চান, এই 1 লাখ টাকার নিচে সম্ভব? বেসিক নিতে এখন 1 লাখ টাকা লাগতেছে। হোয়াট অ্যাবাউট 2040-তে কি হবে বলেন তো? 2040 সালে, এবং আর মাত্র 16 বছর বাকি, একটা ফ্যামিলির বেসিক নিড ফুলফিল করতে 10 লক্ষ টাকা লাগবে মাসে। এই 10 লক্ষ টাকা ইনকাম যদি আপনি নিশ্চিত করতে না পারেন, আপনার লাইফস্টাইল নেমে যাবে। আপনি এখন 2 রুমের বাসায় থাকেন, 1 রুমে থাকবেন, বাচ্চা কাচ্চা ভালো স্কুলে পড়ে আরো কম দামি স্কুলে নিয়ে আসবেন। এখন 3 দিন মাছ খান, তখন 1 দিন খাবেন বা খাবেনই না, অথবা বাসা বসা ছেড়ে গ্রামে চলে যাব। প্রচুর ফ্যামিলি এটা হচ্ছে। আপনাদের একটা চরম সত্য কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা নিজেদেরকে এখন মিডল ক্লাস পরিচয় দেই, মধ্যবিত্ত, তাই না? এই মধ্যবিত্ত শ্রেণীটা আর থাকবে না বাংলাদেশে। মিডল ক্লাস ইজ ডিসঅ্যাপিয়ারিং। হয় আপনি ইউ বিকাম দ্য পুয়ার অর রিচ, হয় আপনি গরিব হয়ে যাবেন অথবা আপনাকে রিচ হওয়ার ড্রাইভ দিতে হবে। বোঝা গেছে ব্যবসা করাটা কেন দরকার? অটোমেটিক আপনি গরিব হতে থাকবেন, কারণ আমাদের ইনফ্লেশন রেট এখন 10% উপরে চলে গেছে। টাকার মান কমছে, জিনিসপত্রের দাম বাড়ছে। প্রশ্ন হচ্ছে আপনার ইনকাম কি সেই রেঞ্জে প্ল্যান করে বাড়াতে পারছেন? তাহলে অনেক পিছাচ্ছেন দিন দিন। তার মানে এই বাস্তবতাগুলো আমাদের চোখের সামনে ঘটছে, আমরা জিনিসগুলোকে ওইভাবে খেয়াল করি না। সো আমাদের জীবনে বাঁচার জন্য অন্যতম একটা প্রয়োজনীয় উপাদান হচ্ছে টাকা, যেটা উপার্জন করাটা, এবং এর জন্যই কিন্তু রিজিকের বেশিরভাগ অংশ কিসের মধ্যে? ব্যবসার মধ্যে দেওয়া হয়েছে। সৃষ্টিকর্তাই তো ভালো বোঝে যে কোনটা আপনার জন্য বেস্ট, এজন্য উনি এটাকে বেস্ট বলেছেন। এবং সত্যবাদী ব্যবসায়ীদের জন্য কি বলা হয়েছে? শহীদের মর্যাদা। তাহলে আপনি চিন্তা করছেন যে কত ইম্পর্টেন্ট কাজ করছেন, সৃষ্টিকর্তার নির্ধারিত বেস্ট প্রফেশনে আপনি আছেন। এখন কি করা লাগবে? এখন এই বেস্ট প্রফেশন থেকে বেস্ট আউটপুটটা নেওয়ার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে, যেটা আজকে সকাল থেকে করার চেষ্টা করছেন। এখন ম্যাটার হচ্ছে আমরা প্রিপারেশনটা কি নেই। এই জাতীয় প্রোগ্রামে আমরা সকাল থেকে অসংখ্য কথাবার্তা শুনি, নেটওয়ার্কিং করি, সুন্দর করে চলে যাই, ইমপ্লিমেন্টেশন কিছুই করি না। এখানে বসে আমি জানি অনেক নোটস নিয়েছেন, প্ল্যান করেছেন, বা অনেকে যে ভিডিও করছেন। ইম্পর্টেন্ট হচ্ছে এই ভিডিওর চেয়েও ডিসিশন লিখে ফেলা, যে এই প্রোগ্রামে আসলেন, ডিসিশন আপনি কি নিলেন। বোঝা গেছে? আদারওয়াইজ এই প্রোগ্রামের কোনো ভ্যালু নেই। ডিসিশন না নিলে কি সমস্যা? সবাই একটু দাঁড়াতে পারবো আমরা? কষ্ট করে বসে আছে তো, একটু হোক, এক্সারসাইজ হয়ে যাক আমাদের। ছোট্ট একটা প্র্যাকটিস, একটা এক্সারসাইজ করবো আমরা এখন। উপরের যারা শুনতে পাচ্ছেন তো ক্লিয়ারলি? ওকে, ছোট্ট একটা কাজ আমি করতে বলবো। সবাই 2 হাত এরকম সামনের দিকে আনবেন, ঠিক আছে? আনার পরে আমি যখন হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যাঁ, সবাই এরকম করবো আমরা। করার পরে আমি যখন বলবো যে 1, তখন আমরা কি করবেন? এরকম। 2 বলার পর এরকম, 3 বলার পর এরকম, ঠিক আছে? রেডি সবাই? 1, 2, 3। পারলেন না কেন? আর তো হবে না। আচ্ছা, বসে পড়ি আমরা। না, ফেল করলেন, হইল না। ভাই আপনার ইয়েটা চাপ লাগবে, ঠিক এই কাজটাই করি আমরা আমাদের লাইফে। না, এ পড়ে যাবে।
আমরা কি করি জানেন, এই যে ইনস্ট্রাকশনগুলো মাথায় নিলাম, শুনলাম, ও কোচ্ছান ভালোই বলছে, খারাপ না, অমুক এটা এটা বলছে, ওই এই ভাইয়ের কথাগুলো ভালো ছিল, এটা ওটা অ্যানালাইসিস, তারপরে শেষ। তার মানে হচ্ছে আমি কি বলেছিলাম আপনাদের খেয়াল করার কথা, 1 2 3, 1 করলে ক্ল্যাপিং করবেন, 2 ক্ল্যাপিং করবেন, 3 ক্ল্যাপিং করবেন। তারপর 3 বলার আগে ক্ল্যাপিং আরেকটা কেন দিলেন? কারণ আপনার দেখা দেখি দিস ইজ দ্য প্রবলেম। এখানে অনেক ভালো ভালো কথা শুনে গেলেন না, শুনে গিয়ে এক বন্ধুর সাথে আলাপ করলেন বা দেখলেন, ওই কাজগুলোই করি। এই জন্য ওই যে জিম রনের একটা খুবই পাওয়ারফুল কথা আছে, ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। আমরা শুনে যাই, ব্রেইনকে শুনে গেলেই হবে না, ব্রেইনকে এই জিনিসটা ইনস্ট্রাকশন দিতে হবে। বোঝা গেছে? এই যে যখন আপনি ইনস্ট্রাকশন দিবেন তখন দেখবেন ব্রেন আপনার হয়ে ওই কাজটা করবে। আবার একটু প্র্যাকটিস করি তো, কষ্ট দিচ্ছি, সরি বোঝার জিনিসটা আবার। রেডি তো? এবার ইনস্ট্রাকশনটা ক্লিয়ার না সবাই? 1 2 3 আবার 1 2 আবার 1 2 যতক্ষণ না পারবেন এটাই চলতে থাকবে। 1 2 একটাও আসলে আবার সবার করতে হবে, সব পেলাম। 1 2 আবার 1 2 3। দিস ইজ দ্য প্র্যাকটিস। তার মানে হচ্ছে ব্রেইনকে প্রপার ইনস্ট্রাকশন দিয়ে কাজ করতে হবে। আমরা কি করি? অন্যের অনুকরণ করি। ব্যবসা শুরু করি, আরেকজন ভালো করছে, ও সাকসেস হয়ে গেছে, সরিষার তেল ঘি মধু বিক্রি করে, আমি ওইটা বিক্রি করলেই সাকসেস হবো। নো, আপনার ব্রেন খাটাতে হবে যে আমি ডিফারেন্ট ওয়েতে জিনিসটা। ব্যবসা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে না, কিভাবে করছেন তার উপর ডিপেন্ড করে। আমরা ব্লাইন্ডলি ফলো করি যে উনি এটা ভালো করছে, আমি এটা। দেখেন এই রুমে হাজার হাজার প্রোডাক্ট আছে না, আমরা 2 নয়নে 2 চোখে দেখছি। এই সবগুলো প্রোডাক্টে কোটি টাকার বিজনেস আছে, সকল প্রোডাক্টে। এই যে ব্যানারটা প্রিন্ট করেছে এখানে, এইগুলো করে কোটি টাকা আর্ন করছে, এরকম মানুষ আছে না? এই যে পানি বিক্রি করে কোটি টাকা আর্ন করছে, আছে না? মানি ব্যাগ বিক্রি করে কোটি টাকা আর্ন করছে, লেদার আইটেম, আছে না? এই যে কাঠের ফার্নিচার বিক্রি করে কোটি টাকা আর্ন করে, আছে না? পৃথিবীতে যত প্রোডাক্ট দেখেন সকল প্রোডাক্টের উপরে কোটি টাকার বিজনেস আছে। তার মানে বিজনেসটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করছে না। আবার বিপরীতভাবে এটাও সত্যি, যত প্রোডাক্ট এইখানে দেখছেন এই প্রোডাক্টগুলো দিয়ে ব্যবসা করে কোটি কোটি টাকা লস করেছে, এরকমও আছে। আচ্ছা, ব্যবসা কি প্রোডাক্টে হচ্ছে? এই ফার্নিচারের ব্যবসা করে কোটি টাকা লোনে পড়ে গেছে, আছে না? পানির ব্যবসা করে কোটি টাকা লোনে পড়ে গেছে, এই প্রিন্টিং হাউস দিয়ে কোটি টাকা লোনে পড়ে গেছে। দেখেন বিপরীতভাবে দুইটাই আছে। তাহলে পার্থক্যটা করে দিচ্ছি কি? প্রোডাক্ট না কিভাবে করছি সেটা, স্কিলটা পার্থক্য করে দিচ্ছি। আর আমরা শুধু মরিয়া প্রোডাক্ট নিয়ে। সো আপনাকে স্কিল নিতে হবে যে আমি যেই প্রোডাক্ট নিয়ে আমি খুবই কনফিডেন্টলি বলি, কারণ আই নো হাউ টু ডু, মানে কোটি টাকা কিভাবে আর্ন করা লাগে। আমি যদি সিঙ্গারাও বিক্রি করে আমি জানি কোটি টাকা আর্ন করতে পারবো। কেন? বিকজ অফ মাই স্কিল। কেন? আপনি দেখেন রুবিক্স কিউব যে মিলাতে পারে, রুবিক্স কিউবের সাইজ যদি এত বড় করে দেয় তাও পারবে না, অনেক ছোট করে দেয় তাও পারবে না। সেম, আমি জানি ব্যবসাটা কিভাবে করতে হয়। আমার যা বেচতে দেবেন এরকম চ্যালেঞ্জ এনিথিং, আমি ওইটা দিয়ে কোটি টাকা আর্ন করতে পারবো, বিকজ অফ দ্য স্কিল অ্যান্ড ফ্রেমওয়ার্ক সেম। রান্নার রেসিপিটা যদি আপনি জানেন, যে কোনো চুলাতেই রান্না করতে পারবেন না। ম্যাটারটা তো রেসিপিটা। আমরা মনে করি ব্যবসা হয় প্রোডাক্টের জন্য। নো, এত
প্রোডাক্ট দিয়ে একজন কোটি টাকা আর্ন করে, ওই সেম প্রোডাক্ট আরেকজন কোটি টাকা লস করে। ডিফারেন্সটা আসলে স্কিলে। সো এই জায়গাটা নজর দিতে হবে। দেন আমাদের এই যে পারসেপশনটা মানি রিলেটেড, এই পারসেপশনটা আমাদের ব্রেইনের জন্য একটা নেগেটিভ, কি বলে, তার জন্য নেগেটিভ একটা ইনস্ট্রাকশন। কে কে মনে করেন যে ব্যবসা করা কঠিন? কেউ মনে করেন অনেক সহজ? ব্যবসা করা দুনিয়ার সবচেয়ে সহজ কাজ যদি আপনি শিখতে পারেন। খুবই মজা, ইন্টারেস্টিং জিনিস। খেয়াল করে দেখেন তো, যে মানুষটা সাঁতার জানে না, ঠিক আছে, ও যদি পানিতে পড়ে অটো ডুবে যায় না? আর যে সাঁতার জানে তারে পানিতে ফেলে দিলে অটো সাঁতার কাটে, ডুবতে চাইলেও ডুবে না। ওর জন্য ডোবাটা কঠিন, আর আরেকজনের জন্য ভেসে থাকা কঠিন। সেম ব্যবসার জন্য এরকম। এবার আপনি যখন সাঁতার জানেন, আপনার আমি সুইমিং পুলে ফেলে দিলাম, পারবেন? পুকুরে দিলে, নদীতে দিলে, সমুদ্রে দিলে, জাস্ট বিজনেস এরকম। বিলিভ মি অর নট, অনেক সহজ। বেশি টাকা কামানো সহজ না কম টাকা? বেশি টাকা। কে কে বললেন দেখি? বুঝা বলছেন? বুঝাই দিতে পারবেন একদম ম্যাথমেটিক্যালি? আসলেই সত্যি। এজন্য দেখবেন যারা বেশি টাকা কামায় এরা চিল সারাদিন করে, আর যারা কম টাকায় যে মুদি দোকান করে দেখবেন যে সকাল ভোর ফজরে নামাজের সময়, আজানের সময় যায়, আবার রাতে 11টা 12টা পর্যন্ত। যত কম টাকা আর্ন করে সে দেখবেন তত বেশি পরিশ্রম, তত বেশি কষ্ট। আর যত বেশি টাকা আর্ন, যত বিলিয়নিয়ারদের লাইফ দেখবেন সহজ। তার মানে বেশি টাকা আয় করা সহজ। এই যে কথাগুলো বলছি না, এগুলো দেখবেন আপনার ভিতরে একটা ধাক্কা লাগতেছে, কারণ এক্সিস্টিং আপনার একটা পারসেপশন, রং একটা বিলিভ আপনার মধ্যে দেওয়া হয়েছে। পৃথিবীর ইতিহাসে ধনী হওয়ার জন্য সবচেয়ে সেরা সময় হচ্ছে এখন। যেখানে আগে দেখা গেল যে 5 বছরে 10 বছরে 2000 মিলিয়নিয়ার হইতো, এখন প্রতিদিন হয়। এবং এই সময় আপনি যদি প্রতি মাসে 10 লক্ষ টাকায় ব্যবসা করে ইনকাম না করতে পারেন, সেই মনেও এত অপরচুনিটি থাকা, এত অপরচুনিটি পৃথিবীর ইতিহাসে কখনো ছিল না বিজনেস করার জন্য। দ্যাট ইজ ওয়াই সারা পৃথিবীর 11 বছরের বাচ্চা $1 মিলিয়ন আয় করে। এই যে আমাদের এখানে এই ভিডিও করছে আরবিন, আমাদের ব্রেইভের স্টুডেন্ট, নিজের টাকা ইনকাম করে সে আমাদের ব্রেইভে পেমেন্ট দিয়েছে। কত আরবিন, কত সেল করেছিল 19 দিনে? 19 দিনে 1 কোটি টাকা সেল করছে। ও ক্লাস 8-এ পড়ে। মাশাআল্লাহ। হ্যাঁ আরবিন, একটু আসো এদিকে। এই যে প্রোডাক্ট কি ছিল, দিস ইজ দা সবচেয়ে ডেঞ্জারাস প্রশ্ন, আমাদের ধ্বংসের অন্যতম কারণ। হ্যাঁ, আরবিন হচ্ছে আমাদের গ্রোথ চ্যালেঞ্জ করেছে, এন্ড আমাদের ব্রেইভের ব্যাচ 4 এর পার্টিসিপেন্ট। মজার ব্যাপার হচ্ছে যে ক্যামেরা এখন যিনি আছেন উনি হচ্ছেন আরবিনের বাবা। মানে এরকম বাবাগুলো আমাদের ঘরে ঘরে দরকার এখন, বুঝছেন? অন্য বাবারা হলে কি করে, বাচ্চা পড়ালেখা করে। ভাই, বাংলাদেশে যে পড়ালেখা প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা এনাফ। বাকি সময় তাকে যদি কাজ না দেন, ও কি করবে? আজেরা কাজ করবে। অলস মস্তিষ্ক কি? দ্যাট ইজ ওর বাবা বিজনেস স্কিল কোর্স শেখাচ্ছে, ও 19 দিনে 1 কোটি টাকা সেল করে বসে আছে। এটা আমাদের জন্য এখন অলিক কল্পনা। কেমনে? কারণ ওই স্কিল শিখছে। আরবিন বলো তো একটু ছোট্ট করে আমাদের এক্সপেরিয়েন্স এই যে ব্রেইভ লার্নিং করতে। সো আমরা অনেকেই মনে করি যে বিজনেস এমন একটা জিনিস, যে প্রোডাক্ট আনবো, প্রোডাক্টে প্রফিট হবে, আমরা ওই প্রোডাক্টে সেল করবো। বাট বিজনেস শুধু প্রোডাক্টের সেলের উপরে যে চলে এরকম না। বিজনেসের ভিতরে অনেক কিছু আছে। মানে বিজনেসের যে স্ট্র্যাটেজি, যে ফর্মুলা, এই ফর্মুলাগুলো যদি আপনি জানতে পারেন, শুধু আপনি বিজনেস না, আপনি সব কিছুতেই ভালো পারবেন। এবং আমি যদি বলি কোচ কাঞ্চন একাডেমি থেকে আমি কী কী শিখেছি, প্রথমেই আমাদের যা মনে হয় যে বিজনেসের শুধু আমাদের ওই যে এই ধরেন আমাদের কীভাবে ফেসবুকে অ্যাড রান করবো, কীভাবে ওয়েবসাইট হবে, কীভাবে আমাদের প্রোডাক্টের ডিজাইন করবো, এগুলো না। বিজনেসে যদি আমরা 100% ধরি, 80% হচ্ছে আমাদের ইনার ব্যাটেল।
মানে আমাদের নিজেদের মাইন্ডটাকে আগে আমাদের কন্ট্রোল করা জানতে হবে, নিজের ব্রেনটা কন্ট্রোল করতে জানতে হবে। আমরা যদি নিজেদের ব্রেনটাকে কন্ট্রোল করতে পারি এবং আমরা যদি আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, আমরা যে কোনো কিছু করতে পারবো এবং ওইখানে আমরা সাকসেস হতে পারবো। এখন আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে আমরা নিজেদেরকেই কন্ট্রোল করতে পারি না। আমরা যখন একটা কাজ করতে যাই, আমরা যখন কোনো একটা ভালো কাজ করতে যাই, আমরা ডিমোটিভেট হয়ে যাই, আমরা ওই কাজটা থেকে অনেক দূরে সরে যাই, মানে ওই কাজটা একদম প্রপারভাবে করতে পারি না। আর কোচ কাঞ্চন একাডেমিতে আসার পর, এই কোর্সগুলো করার পর আমি যে জিনিসটা পেয়েছি, আমি একটা সুন্দর লাইফস্টাইল পেয়েছি। আমি শুধু যে বিজনেস নিয়ে জানতে পেরেছি এমন না, বিজনেস নিয়ে আমি অনেক ইন্টারেস্টিং টপিক জানতে পেরেছি, কিন্তু আমি যেটা সবচেয়ে বেশি জানতে পেরেছি যে আমার লাইফস্টাইলটা এটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবং এখন আমি যেটাই করি এটার মধ্যে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি ওইটাতে সাকসেস হয়ে যাই। মানে এটা হচ্ছে কি যে আপনি নিজেও বুঝবেন না, কিন্তু আপনি যখন এরকম অনেক ইনফরমেশন পাবেন, এরকম একটা পজিটিভ কমিউনিটির সাথে থাকতে পারবেন, তখন দেখবেন আপনি নিজেও, ওই যে স্যার বললো না যে আমরা যে 5টা মানুষের সাথে থাকি আলটিমেটলি দিন শেষে আমরা তেমনই হই। তো এখন আমরা যাদের সাথে আছি তারা হয়তো ওরকম সবাই শুধু জব খুঁজছে, তারা সবাই এরকম একটা ডিমোটিভেট বা নেগেটিভ একটা এনভায়রনমেন্টে আছে। আর ব্রেভ কোচ কাঞ্চন একাডেমির সাথে থাকার আমার সৌভাগ্য হয়েছে এই কমিউনিটিতে থাকতে পারে এবং এখানে সবাই হচ্ছে পজিটিভ এবং এখানে যে ভ্যালুগুলো, নলেজগুলো এরকম থাকার পর আপনি দেখবেন নিজে আপনি ডেভেলপ করছেন। আর যে ইনফরমেশনগুলো আছে এগুলো তো আপনার মানে বলার বাহিরে, যে আমাদের ইনার ব্যাটেল, আউটার ব্যাটেল, মানে সব কিছু আসলে মানে কোচ কাঞ্চন একাডেমি বলার বাহিরে। তো আমার জন্য দোয়া করবেন যদি আমি অনেক কিছু করতে পারি লাইফে এবং আপনাদেরকে মানে এরকম বাংলাদেশ, আমাদের দেশটার জন্য যদি কিছু করতে পারি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের কোচ কাঞ্চন স্যারের জন্য দোয়া করবেন যদি এরকম আমরা আরও নলেজ পাই এবং আমাদের এই দেশটাকে যদি একদম গ্রো করার জন্য পৃথিবীতে যদি একটা একদম টপ দেশগুলোর মধ্যে যদি আমাদের দেশটা লিস্টে আসে, এটার জন্য দোয়া করবেন। কোচ কাঞ্চন স্যারের জন্য দোয়া করবেন যদি কোচ কাঞ্চন স্যার আমাদেরকে আরও বেশি শেখাতে পারে এবং আরও বেশি যদি আমাদেরকে গ্রো করতে হেল্প করতে পারে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওকে ওঠানোর উদ্দেশ্যটা কি জানেন? এই যে ওর সাথে ফাইট করতে হবে, কিন্তু এখনকার পৃথিবীতে আপনাকে ওরাই স্কিল হয়ে উঠছে, বুঝতে পারছেন? মানে ফাইট কেন আপনার বিজনেস হচ্ছে না আর কেন একটা বাচ্চাও করে ফেলছে। আমরা ক্লাস 8-এ থাকতে কি চিন্তা করতাম? ক্রিকেট খেলবো, ফুটবল খেলবো, বন্ধুদের সাথে ঘুরবো। এখনকার জেনারেশন কিন্তু ওইভাবে চিন্তা করে না। আপগ্রেডেড স্কিল নিয়ে, থ্যাংক ইউ আরবিন, তারা কিন্তু প্রতিনিয়ত ড্রাইভ করছে। ও কিন্তু এই যে আমাদের সাথে ট্যুরে, আমরা শুক্রবার ফ্লাইটে গিয়েছি, একই ফ্লাইটে আমরা সবাই এসেছি। গতকাল আমি সকাল কয়টায় শুরু করলাম? 10টায় শুরু করেছি, ভোর 4টা। তুষার ভাই কয়টায় শেষ করলাম আমরা? 4:38 পর্যন্ত টানা সেশন করিয়েছি। করার পরে আজকে সকালে অনেকগুলো সেগমেন্ট ছিল, এরপরে ফ্লাইট ডিলে এসে এই যে আপনাদের সাথে আবার কথা বলছি। এত এনার্জি কোত্থেকে আসে? বিকজ আমি চাই আমি আমার উদ্যোক্তা জীবনে এই বর্তমান যে সফলতাটা এনজয় করছি, এই জায়গা পর্যন্ত আসতে অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে আমি এসেছি। আমি চাই আমার মতো যারা এই উদ্যোক্তা লাইফে অনেক স্ট্রাগল করছেন, কষ্ট করছেন, আমার মতো কষ্ট যাতে কাউকে করতে না হয়। দ্যাট ইজ ওয়াই আমি আমার স্কিল অ্যান্ড নলেজগুলো সবার মধ্যে দেওয়ার জন্য কাজ করছি আসলে। সো এখন ওই যে আরভিন চমৎকার একটা পয়েন্ট বলেছে যে ইনার ব্যাটেল অ্যান্ড আউটার ব্যাটেল। আপনি যখন বিজনেস করবেন আসলে আপনার নিজের ভিতরে একটা মেন্টাল ব্যাটেল চলতে থাকে, নিজের সাথে নিজের যুদ্ধ। আপনার ভিতরে একজন বলে যে তোমার দ্বারা কোটি টাকা আর্ন করা সম্ভব, আরেকজন কি বলে? টান দিয়ে ধরে। কারণ আমাদের মধ্যে দুইটা রূপ, প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা মানুষ বাস করে। একটা মানুষ হচ্ছে সৃষ্টিকর্তার রূপ, সে সব গড় ওয়েতে করতে চায়, আল্লাহ তাআলা যে নির্ধারিত পথ দিয়েছে ওই পথে চলতে অনুপ্রাণিত করে। আরেকটা আমাদের মধ্যে আছে শয়তানের রূপ, সে কি করে? যে কোনো ভালো উদ্যোগ নিতে দিবেন, দেখবেন পেছন থেকে সে টান দিবে। সো এই জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। দিস ইজ দ্য ইনার ব্যাটেল। অ্যান্ড বিজনেস সাকসেসের 80% হচ্ছে ইনার ব্যাটেল, অ্যান্ড বাকি 20% প্রোডাক্ট কী হবে, মার্কেটিং কী হবে, সার্ভিস কী দিব, এগুলো হচ্ছে 20%। অ্যান্ড এর মধ্য দিয়ে কিন্তু আলটিমেট সাকসেসটা বেরোয় আসে। দেখেন আমাদের বিশ্বাসের মধ্যে অনেক অভাব থাকে। আমরা চিন্তা করে দেখেন, আমরা যে ছোটবেলা থেকে বড় হই, মানে আমাদের পুরো এডুকেশন সিস্টেমের মধ্যে কোথাও নাই কিভাবে হাউ টু অপারেট ইউর ব্রেইন, কিভাবে আমরা আমাদের ব্রেইনকে চালনা করবো, এই জিনিসটা আমাদের পুরো সিস্টেমে শেখানো হয় না। না আমাদের ফ্যামিলি শেখায়, না আমাদের এডুকেশন সিস্টেম শেখায়, যার কারণে আমরা জানি না আমাদের ব্রেইন কিভাবে অপারেট করতে হয়। ব্রেইন একটা পাগলা ঘোড়ার মতো,
আমরা আমাদের এরকম একটা পাগলা ঘোড়ার উপরে উঠে বসেছি, এই ঘোড়া যেই দিকে নিয়ে যাচ্ছে আমাদের জীবন ওই দিকে যাচ্ছে। সো এই ব্রেইনের কন্ট্রোলটা যখন আপনি শিখে যাবেন তখন দেখবেন আপনার পক্ষেও কোটি টাকা আর্ন করা কঠিন কিছু না, খুব ইজিয়েস্ট একটা ম্যাটার। এন্ড আপনি যখন আপনার ব্রেনটা বুঝবেন এবং আরেকজনের ব্রেনটা বুঝে কমিউনিকেট করতে পারবেন তখন দেখবেন বেস্ট আউটপুটটা ওইখান থেকে নিয়ে আসা সম্ভব। ক্লিয়ার মেসেজটা? এখন ব্রেইনের অপারেটের জন্য আমার এগুলো মানে আমি যে ওঠার আগে রাখেন ভাইকে বলতেছিলাম, আমার একজন বিজনেস পার্টনার, যে আমার আসলে বিসমিল্লাহ করতে 4 ঘন্টা লাগে সেশনে। মানে আমি এর জন্য ছোট ছোট এরকম সেশনে যাই না, কারণ কনফিউশন ক্রিয়েট হয়, তখন অনেক কিছু টেপতে যাওয়া যায় না। কারণ ওই 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, মানে 4 ঘন্টা লাগে আমার সিলেবাস বুঝাইতে, আমি যা পড়াই। আমাদের এই যে গ্রোথ চ্যালেঞ্জ, যারা এখানে কেউ করেছেন আমাদের সাথে গ্রোথ চ্যালেঞ্জ? হ্যাঁ, অনেকেই জয়েন করেছেন। আমরা গ্রোথ চ্যালেঞ্জে এক একটা সেশন 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, এমনও হয়েছে রাত 8টা বাজে শুরু করছি, ভোর 4টা পর্যন্ত অডিয়েন্স সব বসে আছে, তখন অনলাইনে, তাও এরকম সেশন আমরা করাই। সো আমি জাস্ট হচ্ছে আজকে মানে সিলেবাসও বুঝে দেওয়ার জাস্ট একটা ওভারভিউ বা আপনাদের সাথে একটা পরিচয় পর্ব হচ্ছে, আর কিছুই না। সো আমাদের আসলে আলটিমেটলি নিজের ভিতরে এই যে ব্রেইনের সক্ষমতাটা বুঝতে হবে। এখন আমরা কেউ জানি না যে ব্রেইন কিভাবে চালাতে হয়। আমরা সবাই আমাদের ডিভাইস চালাতে জানি, আমরা কম্পিউটারের সফটওয়্যার চালাতে জানি, বাট আমরা জানি না আমাদের ব্রেইনকে আমরা কিভাবে চালাবো। আমাদের ব্রেইনের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের সেলফ টক। আমরা আমাদের সাথে প্রতিনিয়ত যা বলি আমরা আসলে তাই হয়ে উঠি। ইউ বিকাম ইউর কনভারসেশন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার সাথে আপনি প্রতিনিয়ত কি বলেন? আপনার সাথে আপনি প্রতিনিয়ত বলেন যে আমি কষ্টে আছি, ঋণে আছি, ঝামেলায় আছি, অনেক সমস্যায় আছি। আপনার ব্রেইন কিন্তু ব্লাইন্ড, ও এগুলার ভালো না মন্দ আপনার জন্য সে বোঝে না। ও মনে করে এগুলো এক একটা ইনস্ট্রাকশন। এই ঋণের কথা যখন বলে ও মনে করে আপনাকে আরো ঋণে ফেলতে হবে, এজন্য এমন এমন বুদ্ধি আপনাকে দেয় যাতে আপনি আরো ঋণে পড়েন। বুঝছেন ঝামেলাটা কোথায়? আপনার লাইফে যে স্ট্রাগলটা আপনি করছেন, এই স্ট্রাগলের সকল ইনস্ট্রাকশন আপনি আপনার ব্রেনকে দিচ্ছেন। আপনি বলেন আমি অনেক প্রবলেমে আছি, তখন ব্রেন বলে ইয়েস বস, আপনি আরো অনেক প্রবলেমে আছেন, আরো কিছু প্রবলেম সে তখন আপনার সামনে এনে হাজির করে। দ্যাট ইজ হোয়াই আমাদের ধর্মে সকল অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে বলা হয়েছে। বোঝা গেছে কেন? দিস ইজ দ্য ডেপথ। আমরা অনেক সময় খুঁজে পাই কেন আমি তো অনেক খারাপ আছি, কেন বলবো আলহামদুলিল্লাহ? কারণ আপনি আপনার ব্রেইনকে যত নেগেটিভ ইনফরমেশন দিবেন, দেখেন একদম সিম্পল করে চিন্তা করে দেখেন, একটা ছেলে বা মেয়ে কখন সুইসাইড করে? ধরেন ওর সাথে একটা খারাপ ঘটনা ঘটেছে, ঘটার পরে ওর ব্রেনকেও বলে যে আই এম দ্য ওয়ার্থলেস, আমি ওয়ার্থলেস, এই পৃথিবীতে কেউ আমাকে ভালোবাসে না, আমার এই পৃথিবীতে বেঁচে থাকার দরকার নাই। ব্রেন বলে ইয়েস বস, ইউ আর রাইট। তখন বলে যে কি চাচ্ছেন? যে আমি আর বেঁচে থাকতে চাই। ইয়েস, তাহলে বেঁচে কেমন কি করা লাগবে বলেন? আপনি এইভাবে মরতে পারেন, এইভাবে মরতে পারেন, এইভাবে মরতে পারেন, অপশন দেখানো শুরু করে। দেখেন আপনার ব্রেন, কিন্তু আপনার ব্রেন এত পাওয়ারফুল। সৃষ্টিকর্তা আমাদের যে সৃষ্টির সেরা জীব বানিয়েছে বিকজ অফ আওয়ার ব্রেন। আমাদের বাঘের মতো ক্ষিপ্র থাবা নাই, আমরা ময়ূরের মতো পেখম মেলতে পারি না, আমরা পাখির মতো উঠতে পারি না, আমরা চিতাবাঘের মতো দৌড়াতে পারি না। তাহলে কেন আমরা সেরা? আমাদের গন্ডারের মতো শক্তি নেই, আমাদের হাতির মতো বিশাল দেহ নাই, তারপর আমরা সেরা, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকা, বিকজ অফ আওয়ার ব্রেইন। যে জিনিসটার জন্য আপনি সৃষ্টির সেরা জীব, আপনি ওই জিনিসটা চালানোই শিখলেন না, একটা জীবন পাড়ি দিয়ে চলে যাই আমরা। আর চালাতে না জানলে আপনার ব্রেন আপনাকে খুনও করে ফেলতে পারে, কারণ হি ইজ ব্লাইন্ড। ওকে আপনি যা বলবেন, ব্রেন ইজ দ্য মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট ইন দ্য ইউনিভার্স। তাকে আপনি যা করতে বলবেন সেটা আপনার ক্ষতি হোক, ও তাই করবে। ও জানে না ওইটা আপনার ক্ষতি, ও মনে করে যে আমার বস আমাকে অর্ডার দিছে, এটা আমার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন আপনি কোটিপতি না বলেন তো? আপনার ব্রেনকে কোটিপতি হওয়ার কোনো কাজ আপনি এখন পর্যন্ত দেননি। ঠিক। আপনি বলছেন যে আমি কোটিপতি হতে চাই, কোটি টাকা আর্ন করতে চাই, তুমি প্ল্যান করো।
এই সেলফ টক তো করেন নাই, এই প্রোগ্রাম তো ওকে দেন নাই। আপনার মোবাইলে ধরেন ফুড পান্ডার অ্যাপসটা যদি ডাউনলোড না থাকে তাহলে ওই অ্যাপের অ্যাক্টিভিটি আপ হবে? সেম অ্যাজ ব্রেইনে তো আপনার এই সফটওয়্যারটা ডাউনলোড করেন নাই, এই অ্যাপটাকে ডাউনলোড করেন নাই যে আমার পক্ষে কোটি টাকা আর্ন করা সম্ভব। কেন করেন নাই জানেন? কারণ ছোটবেলা ওই যে ছেঁড়া কথা, টাকা খারাপ জিনিস, এত টাকা দিয়ে করবা কি, এত বেশি টাকা ভালো না, এগুলোর কারণে আমরা কোনো রকম একটা জীবনযাপন করতে চাই। কেন? আল্লাহ কোথাও বলে দিছে যে পৃথিবীতে কোনো রকম এত সুন্দর পৃথিবী সে তৈরি করলো, আর আপনি জন্ম নিলেন একটা ঘরের মধ্যে, একটা কুড়ে ঘরে, একটা ছোট্ট এরিয়ার মধ্যে মারা গেলেন। এই যে এত সুন্দর পৃথিবী, টাকা পয়সা না হলে ঘুরে দেখবেন কিভাবে? আপনি হজ করতে কেমনে যাবেন? কেমনে নবীর রওজা জিয়ারত করবেন? এইখানে জন্মালেন, এইখানেই মরে যাবেন সামান্য টাকার জন্য। এই প্রোগ্রামগুলো ব্রেইনকে দেন, এই অনুযায়ী অ্যাক্টিভিটিগুলো করেন, দেখবেন আলটিমেটলি আসলে আল্লাহর মধ্যে ওই জায়গাটাতে গিয়ে আপনি পৌঁছাবেন। প্রচেষ্টাটা, এই জন্যই তো আল্লাহ বলেছে কোরআনে যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি বা জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না তারা সচেষ্ট হয়। সচেষ্ট মানে কি? আপনি তো প্রোগ্রাম দিচ্ছেন না, সৃষ্টিকর্তার এত অসীম ভান্ডার, আপনার চাইতে লজ্জা কোথায়? উনি বলছে চাও তোমরা। আপনি কেন মোনাজাতে গিয়ে বলেন না যে আমি 1000 কোটি টাকার মালিক হতে চাই? 1000 কোটি টাকা ওনার জন্য কি? কিচ্ছু না। আপনি ভয় পাচ্ছেন কেন চাইতে? আপনি তো কনফার্ম তার কাছে আছে। চাইলে কি আল্লাহ খুশি হয় না বেজার হয়? খুশি। তাহলে আশ্চর্য, আমরা এমন ভাবে প্রোগ্রাম হয়ে গেছে, আমরা চাইতে ভয় পাই। মনে করি যে আল্লাহর কাছে 1000 কোটি টাকা চাইলে গভর্নমেন্ট 100 কোটি টাকা ভ্যাট দাবি করবে। সো আমরা একটা ব্যারিয়ার ক্রিয়েট করি। সো এই যে ইনার ব্যাটলটা, প্রথম আপনার কাজ হচ্ছে এই ব্যাটলটাকে ভেঙে একটু বের হওয়া, এই বাউন্ডারিটা। ওই যে মাওলানা রুমি দারুণ করে বলেছেন যে হোয়াই ডু ইউ স্টে ইন দ্য প্রিজন হোয়েন দ্য ডোর ইজ ওয়াইড ওপেন। কেন আপনি জেলখানা বানাইছেন নিজের জন্য? এই জেলে ঢুকে বসে আছেন যে হোয়েন দ্য ডোর ইজ ওয়াইড ওপেন, কিন্তু দরজা খোলা, আপনি বেরোচ্ছেন না। দেখেন প্রত্যেকেই কোনো না কোনো একটা জেলখানা বানাইছি। আপনার কোনো ব্যারিয়ার নাই, আপনার আশেপাশে দেখেন কোনো ব্যারিয়ার নাই, কেউ আপনাকে বেঁধে রাখে নাই, ধরে রাখে নাই, কিন্তু মনে হচ্ছে আপনার ব্রেনটাকে কে যেন একটা ব্যারিয়ার দিয়ে রাখছে। এই জন্য একটু বড় কিছু ভাবতে গেলে, বড় কিছু করতে গেলে কে যেন মনে হয় আটকে রাখে। দিস ইজ অনলি ইউর মাইন্ড ব্যারিয়ার, নাথিং এলস। দেখেন আমাদের এত সক্ষমতা, এখন এই সক্ষমতা আমরা কাজে লাগাতে জানি না, বিকজ আমাদেরকে এই সক্ষমতাগুলোর বিপরীত শিক্ষাটা দেওয়া হয়। আপনারা মৌমাছি চেনেন তো সবাই নাকি? মৌমাছি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রাণী, তাই না? তাকে নিয়ে জন্য আলাদা করে সূরা নাজিল করা হয়েছে। তো কিন্তু এইটার গুরুত্বটা কতটুকু জানি, এই যে এখন একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো, তখন বুঝবেন যে মৌমাছি কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত স্পেশাল। মৌমাছি পৃথিবীতে উড়ে বেড়ায়, এটা তো আমরা জানি, মৌমাছি তো উঠতে পারে, তাই না? কিন্তু আপনারা জানেন যে বায়ুর একটা গতিতত্ত্ব আছে। বায়ুর গতিতত্ত্ব অনুযায়ী কোনো প্রাণীর পাখার তুলনায় শরীরের ওজন বেশি ভারী হলে সেই প্রাণী উঠতে পারে না। যেমন আমাদের পাখা, হাত, এই তুলনায় আমাদের শরীর অনেক গুণ ভারী, আমরা উঠতে পারি না। বায়ুর গতিতত্ত্ব অনুযায়ী মৌমাছির পাখার তুলনায় শরীরের ওজন 10 থেকে 12 গুণ ভারী, বাট এই প্রাণী উড়ে বেড়ায়। বায়ুর গতিতত্ত্ব সকল প্রাণীর ব্যাপারে সঠিকভাবে খেটে যায়, কিন্তু মৌমাছির ব্যাপারে খাটে না। বিজ্ঞানীরা এটা নিয়ে খুবই চিন্তায় পড়ে গেল, সিরিয়াস লেভেলে। ঘটনা কি? আমরা এত গবেষণা করে এই তত্ত্বটা বানাইছি, আর এই ছোট্ট একটা প্রাণী এই তত্ত্বকে ব্যর্থ করে দিচ্ছে। রিজনটা কোথায়? তারা এটা ব্যাপক রিসার্চ শুরু করলো, অ্যান্ড রিসার্চ করতে 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 একটা পর্যায়ে আসলো, এসে তারা যেটা ঘোষণা করলো যে মৌমাছি পৃথিবীতে উড়ে বেড়ায় একমাত্র কারণ তারা বায়ুর গতিতত্ত্ব জানে না। এবং তারা এটা বললো, মৌমাছির কানে কোনোভাবে যদি কমিউনিকেট করে বোঝানো যাইতো যে দেখো বায়ুর গতিতত্ত্ব অনুযায়ী তোমার পাখার তুলনায় শরীর 10 থেকে 12 গুণ ভারী, তোমার তো উঠতে পারার কথা না, মৌমাছি ওই দিন থেকে উঠতে পারতো না। আপনি চিন্তা করে দেখেন, ছোটবেলা থেকে আমাদেরকে কতবার বলা হয়েছে যে আরে তোর দ্বারা কিচ্ছু হবে না। এটা সেট হয়ে গেছে মাথার ভিতরে। তো
তো প্রথম আমাদের এই ইনার যে ব্যাটেলটা, এটাকে ভেঙে বের হওয়া, দেন আমরা আউটার ব্যাটেলে কাজ করব। আউটার ব্যাটেলটা মানে কি, ইউর ভার্সেস ইউর বিজনেস ভার্সেস ইউর কম্পিটিটর। সেইখানে ম্যাটার হচ্ছে এই কম্পিটিশনে জিততে বাংলাদেশে বিজনেস করতে গিয়ে আমরা যে সমস্যায় পড়ি, আমরা সবাই শুধু জিজ্ঞেস করি প্রোডাক্ট কি। সঠিক প্রশ্নটা কি হবে জানেন? স্ট্র্যাটেজি কি। আমরা কি জিজ্ঞেস করি? পণ্যটা কি। পণ্য হলে আপনি বেচে ফাটা কিনতে পারবেন, আপনার লাগবে স্ট্র্যাটেজি, মার্কেটিংটা আপনার জানতে হবে। তাহলে বিজনেস জিনিসটা আসলে কি? বিজনেস ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিং দ্য ভ্যালু অ্যান্ড মেক ইউরসেলফ মোর ফাইন্ডেবল। তার মানে আপনি একটা ভ্যালুয়েবল জিনিস বানাবেন যেটা কারো না কারো প্রবলেমের সলিউশন করবে, আর কোনো না কোনো ট্রান্সফরমেশন করবে, অ্যান্ড মেকিং ইট মোর ফাইন্ডেবল টু ইউর অডিয়েন্স। দিস ইজ অল অ্যাবাউট বিজনেস। অনেকেই আমার কাছে প্রশ্ন করে এই ধরনের প্রোগ্রামে গেলে বা আমার ফেসবুক পেজে, যে স্যার আমি তো পণ্য এরকম একটা খাঁটি পণ্য বানাইছি, কাস্টমার কই পাবো? সঠিক প্রশ্ন তো, তাই না? এরকম প্রশ্ন আসে না আমাদের মনে? এই প্রশ্নটাই ভুল। আমি উত্তর না দিয়ে আমি উল্টা তাকে আরেকটা প্রশ্ন করি, যারা এরকম প্রশ্ন আমাকে করে, যে ঠিক আছে খাঁটি পণ্য বানাইছেন, কাস্টমার আপনাকে কই পাবে? আপনি যে বানাইছেন, যার কাছে বেচবেন, এত জানেন আপনার কাছে এই জিনিসটা আছে। বোঝা গেছে বিষয়টা? আমরা কি করতে হবে? মেক ইউর সেলফ মোর ফাইন্ডেবল, যাতে বেশি কাস্টমার আপনার এই পণ্যটার সম্বন্ধে জানে, ও আচ্ছা উনি এরকম একটা জিনিস বানায়, আমি তাহলে ওনার কাছ থেকে কিনবো। সো এখন আমাদের তাহলে কি অ্যাডভান্স লেভেলের মার্কেটিং আমরা জানি না। অ্যাডভান্স মার্কেটিংটা আমাদের শিখতে হবে। এই মার্কেটিংটা শিখলে আমি ওই যে একটু আগে তুষার যেটা বলছিল যে বাংলাদেশের মতো জায়গাতেও এত হাই ভ্যালু কোর্স বিক্রি করা যায় বিকজ অফ মার্কেটিং। মার্কেটিং জানলে বাংলাদেশে বসেও 15 দিনে 1 কোটি টাকার বই বিক্রি করা যায়। বোঝা গেছে? সো এই জিনিসগুলো এই আজকের ছোট্ট আলোচনায় হয়তো আমি ইন ডেপথ যেতে পারবো না, বাট আমি হচ্ছে জাস্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি, এবং এগুলো নিয়ে ইন ডেপথ অনেকগুলো লেসন আমি শেয়ার করেছি আমার রকমারির গত বছরের অল নন ফিকশন ক্যাটাগরির নাম্বার 1 বেস্ট সেলার বিজনেস ব্লুপ্রিন্ট। ওইখানে বিজনেস মডেল কীভাবে ডেভেলপ করতে হয়, বিজনেস প্ল্যানিং কীভাবে বানাবেন, মার্কেটিংগুলো কীভাবে করবেন, ব্র্যান্ডিং কী জিনিস, বেসিক অনেকগুলো জিনিস আপনারা একদম স্পষ্ট হয়ে যাবে। সো পরামর্শ থাকলে ওই বইটা পড়া। আর এবছর যেটা লিখলাম ক্যাশ মেশিন, এইটা থ্রুতেই হয়তো অনেকে আমাকে চেনেন। এখন ক্যাশ মেশিনটা তো আমি বিজনেসের অনেকগুলো ইনডেপথ নলেজ আমি শেয়ার করেছি। এখন এই নলেজগুলো আমরা শুধু নলেজ হিসেবে নিব বা পড়বো এখানে না, আমাদের কাজ হবে এই বইটা পড়লাম এবং এই বই পড়া না, আজকের পর থেকে যে কোনো বই পড়লে, আজকের পর থেকে যে কোনো প্রোগ্রামে গেলে আপনি প্রোগ্রামের থেকে ডিসিশনগুলো বেশি লিখবেন। যে ইয়াস এই প্রোগ্রামে জয়েন করেছি, আমি 3টা ডিসিশন নিলাম, কালকে থেকে এটা ইমপ্লিমেন্ট করবো। আমরা এরকম অসংখ্য প্রোগ্রামে যাই, অসংখ্য বই লাইফে পড়ি, কিন্তু ওগুলো আর ইমপ্লিমেন্ট করি না। তখন নলেজের স্তূপ জমতে থাকে, আমরা তখন নলেজের রাজ্যে হারায় যাই, কাজটা করা হয়ে ওঠে না। সো আমরা কি ইমপ্লিমেন্ট করবো? ইনশাআল্লাহ। ডিসিশন এই সারাদিন অনেক কিছু শিখেছেন না, আপনি স্টেপ নেবেন যে আমি এই এই জিনিসগুলো শিখবো। আচ্ছা, আমরা আর কতক্ষণ টাইম পাবো? যত সময় আপনি আছেন তত সময় আমরা দিবে না? দিবে 10টা পর্যন্ত স্যার, আর 1 ঘন্টা। 7টার সময় ছেড়ে দেওয়ার কথা, 9টা বাজে মনে হয়। 9টা বেজে গেছে। আপনি আনকমন খুঁজে পান না, টাকা নেই। আচ্ছা, হল রুমের সাথে কথা বলা হচ্ছে যাতে আরো বেশি টাইম দেওয়া যায়। আমরা বলতে থাকি, হল রুম যখন আমাদের বিদায় করে দিবে তখন শেষ আর কি, যতক্ষণ নিতে পারি ভ্যালু আর কি। সো
আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? না না বোঝা যাচ্ছে। উল্টাপাল্টা লাগতেছে? না, না, না। উল্টাই লাগবে, কারণ না, ভালো লাগছে। আমরা উল্টা পদ্ধতি যে আমাদের ক্লাস, ইভেন আমার একটা সেশনই আছে আপসাইড ডাউন, আমরা যেখানে আমাদের গতানুগতিক পুরো জিনিসটার উল্টা ভার্সনটাকে দেখি। তো কেন এমন হয় যে অনেক দিন আগে ইত্যাদি দেখেছিলাম বিটিভিতে ছোটবেলায়, তো ওইখানে দেখলাম যে এক বাসাতে একজন প্রায় 1 যুগ 12 বছর সে ঘি সাপ্লাই দেয়, খাঁটি ঘি। এখানে খাঁটি ঘি কে কে বিক্রি করি? অনেকেই আছেন। ও আচ্ছা। তো ঘি সাপ্লাই দেয়, ও সুন্দর করে ওই ফ্যামিলি চলছে।